স্যার কদিন আগে আমাদের মেহেদী মিরাজ আমাদের ওয়ানডে টিমের ক্যাপ্টেন তার মাথায় বল লাগলো। আফটার দ্যাট তাকে হসপিটালে শিফট করা হয়েছে এবং মোটামুটি 48 আওয়ার্সের একটা অবজারভেশন পিরিয়ড তার জন্য রাখা হয়েছে। আমার কোয়েশ্চেন হচ্ছে স্যার এইখানে যে কেন এত এত দীর্ঘ সময় তাকে অবজারভেশনে রাখতে হয়েছে, বা এক্ষেত্রে কোনো টাইম ফ্রেম আছে কিনা যে এই টাইম পর্যন্ত রিস্কি? আচ্ছা, এখানে আসলে এটা বুঝতে গেলে আমাদের কিছু টার্ম বুঝতে হবে। একটা হলো কনকাশন, একটা হলো কন্টিউশন। হ্যাঁ, কনকাশন ইজ অলওয়েজ এটা মাইনর হেড ইনজুরি। এই জন্য সিমটমগুলো খুব মাইনিউট থাকে, অনেক সময় বোঝা যায় না। আবার এই কনকাশন থেকে পরে কিন্তু হেমোরেজ পরেও আবার কনভার্ট হতে পারে। তো কনকাশনে কি হয়? কনকাশনে একটা ব্রেইনের এটা একটা শেকিং ইনজুরি। ব্রেইন শেক করার ফলে যেটা হয় ওইখানে যখন এই আমাদের যে স্কাল বোনের সাথে যখন ব্রেন বাড়ি খায়, তো আমাদের যে নার্ভগুলো আছে সেই নার্ভে ট্রানজিয়েন্ট কিছু সময়ের জন্য সেই নার্ভের অ্যাক্টিভিটিগুলো থাকে না। ব্রেন তো বিভিন্ন নার্ভের কানেকশন দিয়ে চলে, আমরা বলি সিনাপস বলি। ওই সিনাপটিক অ্যাক্টিভিটিগুলো একটা নার্ভ তো একটা নার্ভের কমিউনিকেশনগুলো কমে যায়। তো এখন কেউ যদি এই মাইনর কনকাশনকে কেউ যদি ইগনোর করার পরে সে যদি আবার ধরেন হালকা একটু ডিজি ফিল হলো, একটু মাথা ভার লাগছে, আচ্ছা ঠিক আছে আমি এটা ইগনোর করলাম, আমি আবার খেলতে নেমে গেলাম, তো তাতে কি হবে? সেটা আবার সেকেন্ড কনকাশন ইনজুরি হয় তার। তো এই কারণে আপনি ইনজুরি একটা আমাদের ব্রেইন কিন্তু নিজের সেলফ রিপেয়ার সিস্টেম আছে, সে কিন্তু ইনজুরি থেকে রিকভার করার চেষ্টা করে। কিন্তু ইনজুরি থেকে রিকভার করার টাইমে যদি আপনি আবার একটা সেকেন্ড ইনসাল্ট দেন, তখন ব্রেনের যে অটো রেগুলেশন সিস্টেম আছে সেটা ফেল করে গেলে কিন্তু তখন একটা সিভিয়ার ড্যামেজ হয়ে যায়। এবং এই কারণে আসলে আমাদের যখন কনকাশন আমরা অ্যাসেস করি, যখন মাঠে যখন যান যারা ফিজিও যান, কনকাশন অ্যাসেসমেন্ট টুল আছে, সেখানে আমরা স্পেসিফিক 3টা সেগমেন্টে 5টা করে কোয়েশ্চেন আছে এবং পয়েন্ট আছে। ওই পয়েন্ট দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে তার কনকাশনের গ্রেডিংটা কেমন। যদি মাইনর গ্রেডিং হয় তাহলে তার নেক্সট 48 আওয়ার আমরা তাকে অবজার্ভ করি, যদি সে ডিটেরিয়েট না করে, তার যদি ওই যে জ্ঞান সারার আগে যেটা বলেন যে জ্ঞানের মাত্রা যদি না কমে যায়, যদি নর্মাল থাকে, তাহলে তাকে গ্রেডেড ওয়েতে আমরা নেক্সট ফেজে যেতে পারি। যেমন এই 48 আওয়ার সে যদি ভালো থাকে, তারপরে সে আস্তে আস্তে তার ওই নর্মাল ড্রিলে যাবে। হ্যাঁ, সে খেলায় ফিরতে পারবে না, সে নেক্সট নর্মাল ড্রিল, তারপরে নন কন্ট্যাক্ট ড্রিল, তো এগুলো করতে করতে আস্তে আস্তে এরপরে সে প্র্যাকটিস, মানে তার প্র্যাকটিসে যেতে মিনিমাম 5 to 7 days টাইম স্পেন্ড করা উচিত। তো এই পিরিয়ড টাইমটা কিন্তু তার একটা অবজারভেশন পিরিয়ড। এই পিরিয়ডের মধ্যে কিন্তু যে কোনো কিছুই ঘটতে পারে। সো আমাদের সবসময় মনে রাখতে হবে, কনকাশন ইনজুরি, মাইনর হেড ইনজুরি, এটা আপনি অবজারভেশনে থাকলে, রেস্টে থাকলে ব্রেইন তার অটো রেগুলেশন সিস্টেম এটাকে কোপ আপ করে নিবে। কিন্তু আপনি যদি এটার উপরে আবার একটা সেকেন্ড হিট দেন, সেকেন্ড আবার একটা ইনজুরি হয়, তাহলে কিন্তু ব্রেন এখানে আর কোপ আপ করতে পারবে না। তো এই কারণে আসলে ওই সতর্কতার জায়গাটা সবসময় আমাদের জন্য থাকে, যে আমরা যেন প্লেয়ারকে তার লাইফ যেন আমি রিস্কে না দিই, এই অল্প একটু তার ইয়ের জন্য আর কি, একটা খেলা বা একটা ম্যাচের চিন্তা করে আর কি। স্যার যেমনটা সেকেন্ড ইম্প্যাক্টের কথাটা বললেন, যে সেকেন্ড ইম্প্যাক্টের থেকে আসলে একজন প্লেয়ারকে বাঁচানোর জন্য, বাট কোনো একজন প্লেয়ারের যদি একবার কোনো একটা কনকাশন ইনজুরি হয়ে যায়, বা দেখা গেল যে তার একবার লাইফে ঘটলো, এইটা পরবর্তী ফেজে কি আসলে তাকে অন্য কোনোভাবে ইম্প্যাক্ট করতে পারে, অন্য কোনো নিউরোলজিক্যাল সিনড্রোমকে ডেভেলপ করতে পারে সেই জায়গা থেকে? থ্যাংক ইউ, সুন্দর একটা কোশ্চেন। হ্যাঁ, সেটা হলো গিয়ে এই আমরা যেটা বললাম যে কনকাশনটাও বেসিক্যালি হচ্ছে খুব মাইনর টাইপের একটা হেড ইনজুরি। তা আপনি ধরেন একটা কনকাশন ইনজুরি হলো, এরকম প্লেয়াররা যখন খেলে তারা প্রচুর বলটার ওয়েট কিন্তু কম না, অনেক ভারী একটা বলকে কন্টিনিউয়াস হেড করতেছে, বা খেলতে গিয়ে এক প্লেয়ারের সাথে আরেক প্লেয়ারের মাথায় আঘাত লাগতেছে, কিংবা মাটিতে পড়ে গিয়ে মাথায়, মানে খেলতে গেলে কন্টিনিউয়াস মাথায় আঘাতের একটা টেন্ডেন্সি কিন্তু থাকে। এরকম কন্টিনিউয়াস আঘাত যদি পেতে থাকে, এদের কিন্তু একটা সময় গিয়ে আমরা পার্কিনসন্স ডিজিজ বলি। অনেক সময় কিন্তু পার্কিনসন্স ডিজিজ এবং আদার্স কিছু নিউরোডিজেনারেটিভ ডিজিজের চান্স অনেক বেশি থাকে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে।